আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের এনটিভির পর্দায় এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন 2 সপ্তাহ আগে আমরা এই প্রোগ্রামটি শুরু করেছি। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আমরা আলোচনা করব, তবে বিষয়ভিত্তিকভাবে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ভোটার রেজিস্ট্রেশন এবং এটার প্রসেস নিয়ে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ হাই কমিশন এবং আমাদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, আমাদের যে অভিজ্ঞতা, এসব বিষয় নিয়ে। তো আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব। অনুষ্ঠানে যাওয়ার আগে আপনাদেরকে শুধু জানিয়ে রাখছি, আমাদের বরাবরের মতো আমাদের দুজন সম্মানিত মেহমান আমাদের স্টেজে উপস্থিত আছেন। আমার ডান দিকে আছেন আমাদের মির্জা আসাব বেগ ভাই। ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আপনারা ওনাকে সবাই চেনেন, কমিউনিটির বিশেষ ব্যক্তিত্ব। মির্জা আসাব বেগ ভাই সিলেট ক্যাডেট কলেজের ফার্স্ট ব্যাচের এক্স ক্যাডেট এবং এখানে জালালাবাদ ল অ্যাসোসিয়েটসের ফাউন্ডার ডাইরেক্টর। একই সাথে উনি গ্রেটার সিলেট কাউন্সিলে দায়িত্ব পালন করেছেন জেনারেল সেক্রেটারি হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে এখনও মনে হয় আছেন, তাই না? হ্যাঁ, তারপরেও আমরা আরও ওনার সম্বন্ধে আমরা একটু পরে জানবো। আমরা সরাসরি ওনাকে ওয়েলকাম করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম আসাব ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে এই প্রোগ্রামে আমাদের দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাই। আমিও সাবেক ভাই, আমার বাদিকে আছেন আমাদের জনাব আফাজ মিয়া ভাই। আফাজ ভাইকে আপনারা সবাই চিনেন, বিশেষ করে ওলগেট এলাকায় উনি অনেক দিন যাবৎ অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত। সংক্ষেপে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে ইউকে গ্রুপ অফ কোম্পানিজের স্বত্বাধিকারী আফাজ ভাই। আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আফাজ ভাইকে আপনারা অনেকেই চেনেন, যেহেতু উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠানটা মূলত ওলগেট বেসি ছিল, অথবা যুগের পর যুগ ধরে ওনার এখানে আছেন আমাদের সুখ দুঃখের সাক্ষী হিসাবে। কি বলেন ভাই? ইনশাআল্লাহ আমরা দর্শকদের জ্ঞাতাতে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটা লাইভ হয়, আর আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে টিভিতে আমাদের লাইভ স্টুডিও নাম্বারটা, হটলাইন নাম্বারটা আছে। আপনারা যদি আমাদের এই প্রোগ্রামে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে চান অথবা কোনো বিষয় জানতে চান হাই কমিশন রিলেটেড টু, আজকে শুধু আমরা হাই কমিশন এবং এর সেবা সমূহ নিয়ে আমরা কথা বলবো। আজকের এই বিষয়ভিত্তিক আলোচনায় আপনারা যারা অংশগ্রহণ করতে চাবেন, দয়া করে আপনারা এই নাম্বার দেওয়া আছে টিভি স্ক্রলিংয়ে, সেই নাম্বারটা দিয়ে আপনারা ডায়াল করে কথা বলবেন। তবে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যেই রুমে টেলিভিশন আছে সেই রুমে থাকবেন না, অথবা টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দিবেন, অথবা অন্যথায় শুধু আওয়াজগুলো একও হয়। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় বাংলাদেশ হাই কমিশন লন্ডন, বিশেষ করে বাংলাদেশ হাই কমিশন, ইংল্যান্ডের যে হাই কমিশনগুলো আছে, লন্ডন আছে, ম্যানচেস্টার আছে, বার্মিংহাম আছে সম্ভবত। তো এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। এর সেবাসমূহ, আপনারা কোন ধরনের সেবা আপনারা পেয়ে থাকেন বা আপনাদের অভিজ্ঞতা কি, এসব বিষয়ে আমরা কথা বলবো। তো আমি যদি আসাব ভাইয়ের কাছে আসি, আসাব ভাই, হাই কমিশনগুলোর তো কাজ আসলে দুই ধরনের। একটা হচ্ছে যে কূটনৈতিক কাজগুলো, আর আরেকটা হচ্ছে যে সেবাসমূহ, যেগুলো আমরা সত্যিকার অর্থে আমাদের যাওয়ার জায়গা তো একটাই, আমাদের বিভিন্ন পাসপোর্ট সংক্রান্ত বা জন্ম নিবন্ধন সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত, ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা তো দ্বারস্থ হই আমরা হাই কমিশনের। তো এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। এটা আমাদের যে প্রবাসী, বিশেষ করে বিলেত প্রবাসীদের হাই কমিশনের সাথে সম্পর্ক, এটা দীর্ঘদিনের বিতর্কিত বিষয়। এবং আমরা আসলে সত্যিকারভাবে হাই কমিশন থেকে বা প্রবাসী বাংলাদেশিরা যে শান্তিপূর্ণ সেবা পেয়েছে, এরকম সুখকর স্মৃতি খুব কম। এখন কথা হলো যে আমরা কেন পাচ্ছি না এটাকে আমাদের কালচারালি কি আমরা এই ধরনের অভ্যস্ত হয়ে গেছি নাকি? তো একটা জিনিস হলো, পট পরিবর্তনের পরে বা এই যে অভ্যুত্থানের পরে, আগে তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে সমস্ত সরকার বাংলাদেশে থাকে তাদের তাবেদার হিসাবে, সেবাদার হিসাবে এরা কাজ করে। সেই হিসাবে এই দলীয় গণ্ডির বাইরে গিয়ে সাধারণ মানুষ তারা সেবা দিতে ইচ্ছুকও ছিল না এবং তারা দিতও না। কিন্তু এই যে নতুনভাবে যে আমরা স্বাধীনতা পুনরুদ্ধারের পরে যে সরকারের যে হাই কমিশন, এখানে জনগণের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। আমরা সেই কালচার থেকে বের হয়ে আসতে পারিনি এখনো। ফরচুনেটলি আমি খুব কম হাই কমিশনে যাই,
ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি আমি গত সপ্তাহে মানে হাই কমিশন যেতে হয়েছিল। আমরা সবাই দেশে যাচ্ছি আমাদের ওই যে ব্যবসায়িক কাজে। তা আমার বন্ধু তার নো ভিসা ছিল না, তা আমি একজনকে বললাম ওই যে ফয়সল ভিসা সার্ভিস থাকে, সে বললো আসফ ভাই আমি এটা দিতে পারবো কিন্তু আপনাকে কথা বলতে হবে কারণ পাওয়া যাবে না। বলে কেন? বলে না, কথা না বললে হবে না। তা আমি তো ভুলে গেছি যাওয়ার, মানে ফ্লাইট হবে 23 তারিখ, 22 তারিখ হঠাৎ মনে হয়েছে, আমি বললাম যে সেলিম তুমি চলো আমি যাই। সে তার অথরাইজেশন দিল, সব কিছু দিল, আমরা গেলাম। গিয়ে যে কাউন্টারে, মানে ব্যাপারটা হলো কি, আমরা যেখানে সার্ভিসটা গ্রহণ করবে মানুষ এবং সার্ভিসটা দিবে, এই যে জায়গাটার যে আয়তন, সাইজ, তার অ্যাকোমোডেশন, এটা মানে দেখলেই লজ্জাস্কর সত্যিকারভাবে। খুবই ছোট, আন্ডারগ্রাউন্ডে মানে বেসমেন্টে, তারপরে সরু রাস্তা, সিঁড়ি। এরপরে দেখা যায় যে মোস্ট অফ দ্য আমরা বালনারেবল এবং ওল্ড এজ পিপলদের এটা প্রবলেম, ইয়াংদের এই সমস্ত খুব একটা সার্ভিসের প্রয়োজন হয় না। হুইল চেয়ার অ্যাক্সেস নাই? হুইল চেয়ার তো প্রশ্ন, এটা না, সুস্থ পা দিয়ে কেউ নামতে পারে না। আমার মতো মানুষ আমরা কলার এসেছেন আফাজ ভাই, আপনাকেও মানে একটু জানিয়ে রাখি যে আমাদের এই যে সার্ভিসের যে অনেক সময় অনেক কমপ্লেইন থাকে, সেটা কি জনবল কম নাকি অন্য কোনো কারণে, সেটা আপনি একটু চিন্তা করেন। আমরা একটা কল নিয়ে নিই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো লাগে ভাই আপনারা আলোচনা, বিশেষ করে আপনার গেস্টে যে আলোচনা করা, কারণ এটা প্রতিদিন থেকে কোনো এই ব্যাপারে কেউ মাথা উচিত। আমরা রেমিটেন্সের পয়সায় আপনার হাই কমিশন চলেন এবং হাই কমিশনার দেন আইন কি ভাই এই কেন দেন খাস করে দেন ওই যে বাংলাদেশের মিনিস্টার হব। তো দয়া করিয়া যে ওই বাইরে জেনার কইছেন যে আপনার সিঁড়ি যেটা আন্ডারগ্রাউন্ড নামা, এগুলো আমি নিজেও আপনার দেশে কোনো প্রেগনেন্ট মানুষ কিংবা ডিসেবল কেউকে এখানে আপনার নামতে পারবো না। অকারণ আসুন বায়োমেট্রিক সিস্টেম। এরপরে আর আসুন আপনার একটা প্রিন্টিং মেশিন, যে প্রিন্টিং মেশিনের লাগে আপনার কয়েন দিয়া করতে হবে, খাট কিতে কয়েন রাখি আপনারা যাইবা ভাই। আমি তো পারছি না, পরে এসে আরো আধা মাইল লাগিয়ে গিয়ে তারপরে আপনার ফটোকপি করিয়ে দেয় এই দিতে। এই ধরনের প্রবলেম গুলো এগুলা এই যে না আসনি কেন খাস করেন সেটা বুঝুন না। দুটোর ব্যাপারে কোনো কিছু বলা না, কোনো জানাইলা না, কোনো কিছু। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনার কলের জন্য। বিশেষ করে আমাদের এই আজকে দুটো বিষয়ে সম্মানিত কলার কাছ থেকে চলে এসেছে। আমি যেটা বুঝেছি, একটু আগে কথা বলছিলাম যে ডিসেবল অ্যাক্সেস বা হুইল চেয়ার অ্যাক্সেসের বিষয়টা আমরা জানাবো, আমরা হাই কমিশনকে ইনশাআল্লাহ আমরা জানাবো। এবং তার মধ্যে এই সম্মানিত কলার বললেন যে কয়েন দিয়ে প্রিন্ট করতে হয়। কয়েন তো আজকাল আর কেউ ক্যারি করে টোরে না, এটাও আমরা আমলে নিব। আমাদের আফাজ ভাইকে বলছিলাম, আফাজ ভাই অনেক সময় আমরা কমিউনিটিতে শুনি যে আমাদের হাই কমিশনের সার্ভিসটা আমরা ভালো না। আমি সম্মানিত দর্শক, আমি আবার বলে নিচ্ছি, দূতাবাসগুলোর কাজ হচ্ছে দুইটা ফোল্ডে। একটা হচ্ছে তার কূটনৈতিক, বাংলাদেশকে ওনারা বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয় নিয়ে ওনারা দ্বিপাক্ষিক আলোচনার যে সুযোগটা রয়েছে ওনারা সেটা করবেন। কিন্তু আমরা বিদেশি প্রবাসী হিসাবে আমাদের যে সেবাগুলো পাওয়ার কথা, আমরা আজকে মূলত সেই বিষয়টি নিয়ে কথা বলছি। কূটনৈতিক বিষয় নয়, বরং সেবামূলক যে বিষয়গুলো রয়েছে। একটু আগে আমরা শুনলাম যে পাসপোর্ট রিলেটেড কোনো কিছু হলে, ভিসা রিলেটেড কোনো কিছু থাকলে, অথবা এনআইডি কার্ডের কোনো বিষয় নিয়ে, এইসব জিনিস কিন্তু আমরা সাধারণ মানুষরা অনেক সময় কমিউনিটিতে ভুক্তভোগী। তো আফাজ ভাইকে বলছিলাম, আপনার কি এক্সপিরিয়েন্স আছে হাই কমিশনে যাওয়ার? আমার আসলে এক্সপিরিয়েন্স নাই, কিন্তু অনেকটা শুনি। কিন্তু ওই যে আপনি তো বলছিলেন যে আমাদের লোক কম নেই না আর কোনো কিছু, আমাদেরকে বুঝতে হবে যে আমরা বাংলাদেশি, বাট উই আর ইন ইউরোপ। জি, আমরা ইউরোপের যে সিস্টেম ওই রকমের কাজ করতে হবে। যদি আমরা মনে করি না আমরা বাংলাদেশি আর ইউরোপে এসে বাংলাদেশের সিস্টেম অপারেট করি, দেন ইটস নট গোয়িং টু ওয়ার্ক। আমরা সবসময় চিন্তা করতে হবে যে আমরা কোন জায়গায় বর্তমানে আসি, এই দেশের সিস্টেম অনুযায়ী যদি কাজ করেন তাহলে এই সবের জন্য একটা সুবিধাজনক হবে। আমরা যদি মনে করি যে না আমরা বাংলাদেশ সিস্টেমে এই কেন চালাবো, এটা কোনো সময় হবে না। এই যে বলছিলেন ডিসেবল অ্যাক্সেস নাই, এখন ডিসেবল অ্যাক্সেস নাই এই দেশে কোনো রকম এইরকম হাই কমিশন আছে যে কোনটাতে আমরা ডিসেবল অ্যাক্সেস নাই।
হ্যাঁ, এটা তো আসলে মানে আমি আসলে খেয়াল করিনি এতদিন, কারণ যে কোনো জায়গায় আপনি যখন সার্ভিস ডেলিভারি দিবেন, সার্ভিস রিলেটেড কোনো প্রতিষ্ঠানে অবশ্যই হুইল চেয়ার অ্যাক্সেস বা ডিসেবল অ্যাক্সেস থাকার কথা। এটা মানে আমার কথা শেষ হয় নাই। তো যাই হোক, ওই যে ডিসেবল অ্যাক্সেস তো দূরের কথা, সেখানে সুস্থ মানুষরাও যদি যায় সেখানে মানে মানে সম্মানজনকভাবে সেখানে কেউ গিয়ে কোনো কাজ করে আসতে পারবে না। একটা জিনিস হলো আমি বলি যে কিছু মানুষ আছে প্রফেশনাল, হোয়াটএভার আমরা আছি, আমরা যে কোনো আমাদের অফিসে কেউ যদি আসে তাকে যে একটা সম্মানজনক সার্ভিস দেওয়া এবং তাকে দাঁড়াতে হলেও দাঁড়ালেও বা বসলেও যেভাবে দিই না কেন তার একটা আছে, মানে প্রেস্টিজ আছে, তাকে তার সম্মান দিতে হয়। বাংলাদেশ হাই কমিশনে ওই নিচে ডাউনস্টেয়ার্সে এ ধরনের কোনো পরিবেশ নেই, এবং সেখানে যদি কোনো ভদ্র মানুষ যায় 5-7 মিনিট দাঁড়ানোর পরে দাঁড়াতে পারবে না। আমার কথাটা শেষ করে ফেলি, কারণ আমার যাওয়ার কারণ হলো আমার হাই কমিশনে পরিচিত আছে এবং সেই হিসাবে আমি গেলে হয়তো এটা উদ্ধার করবো। সেও ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স এখানে প্রফেশনাল হাউজিং লয়ার, সে একা যাচ্ছে না, তাকে কেউ চিনবে না। কিন্তু আমার যেহেতু ওই যে আমি রকিব ছিল না ওই সময়, তো গিয়ে দেখি সে নাই, তাও যাই হোক আমার তো পরিচিত। এরপরে আমি 3বার ট্রাই করে ঢুকলাম ভিতরে, উপরে গিয়ে আমার নিচে, আমি প্রথম নিচে গেছি ট্রাই করে, এখান থেকে ওই ভিসা সার্ভিস যে এজেন্ট তারা অথরিটি দিয়ে চিঠি দিয়ে সব কিছু দিয়ে এবং ওইখানে আসাদ নামে বদরুল গুনার সাথে কথা বলে দিয়েছে, পাঠাইছে। কিন্তু কাউন্টারে যাওয়ার পরে একজন লোক যে এটা ডিল করে সে দেখলাম প্রচণ্ড বিরক্ত, হয়তো প্রেশারে বিরক্ত, এবং কারোর সাথে মানে কথা বলতে চাচ্ছে না। এইটা দেখ বলে আমি এটা খুব ধরবই না, আমি জানি না এইসব কিছু, আপনার এগুলো এখানে চলবে না, আপনি আপনার যার সাথে এজেন্টকে বলেন গিয়ে। তা আমি বললাম যে দেয়ার ইজ এ অথরিটি রিটেন চিঠি, এবং সে তাকে ফোন করলাম, সে বললো আমি ভিতরে কথা বলছি অমুকের সাথে, অমুকের সাথে বলো অমুক কী অমুক ভিতরে কাজ করে অমুকের কাছে যান। আমি বলে কীভাবে যাওয়া, কিছুই বলবে না সে, মানে কোনো ধরনের কোঅপারেশন করবে না। সে বলে এটা আমি ধরবই না, করবই না। পরে যাই হোক আমি তো উপরে গেলাম, 2-3বার চেষ্টা করার পরে ঢুকলাম, ঢুকার পরে যাই হোক যারা পরিচিত ছিল তখন একটা উপায় বের করে পরে দিছে না তারা। সেটা তো না হয় আপনি মনে করেন আপনি প্রথমত বাংলাদেশে কালচারের সাথে আপনি জানেন বা ভিতরে অফিসারদেরকে আপনি চেনেন, কিন্তু সাধারণ আমি বলতে চাই আমাদের যে পরবর্তী প্রজন্ম বা নতুন যে প্রজন্ম এই দেশে বড় হচ্ছে, ওরা তো এই যে 10 মিনিট ছিলাম, এরপরে একটা ছেলে দেশের বনবটা ইয়াং, তার মামা পাসপোর্টটা জমা দিছে, তারা এসে দিছে, কিন্তু মামা অসুস্থ, বেডবাউন্ড হয়ে গেছে। সে অথরিটি নিয়ে, রিটেন অথরিটি নিয়ে, এভিডেন্স নিয়ে, আইডি নিয়ে আসছে, এটা কালেক্ট করবে, তাকে তারা দিচ্ছে না। সে এখন নিচে যাচ্ছে, একবার উপরে আসতেছে, মানে একদম মানে এতিমের মতো, মানে কোথায় কী করবে এই নিয়ে বলছে, আমাকে জিজ্ঞেস করছে কী করা যায়। এই যে সিস্টেমটা আমাদের পৃথিবীর সব জায়গায় অথরিটি মানে পাওয়ার অফ অ্যাটর্নি থাকে বা একটা অথরাইজেশন থাকে, একজনের জিনিস আরেকজনের নিতে পারে যদি প্রপার অথরিটি আইডেন্টিফিকেশন হয়। কিন্তু বাংলাদেশ হাই কমিশনের এই নিচের লেভেলে গেলে এইটা কেন অ্যাকসেপ্টেড হয় না, আই ডোন্ট নো, আমি বুঝি না কেন। হ্যাঁ, আমরা আপনার কাছে আবারও আসবো। তো আফাজ ভাই, আপনাকে কথা বলছিলাম যে আপনার একটা কথা সুন্দর আসছে যে যদিও আমরা বাঙালি, আমরা ইউরোপে বসবাস করি এবং অফিসটা তো হাই কমিশনটা তো ইউরোপেই, অতএব এদেশে যেভাবে যে কোনো অফিসে গেলে আমরা সেবাসমূহ পেয়ে থাকি, ন্যূনতম সেটাই তো আমাদের পাওয়া উচিত, যদি বেশি নাও হয়। আমরা দেশে বসবাস করি, কারণ এই দেশে তো আমরা অনেক দিন সংগ্রামের আগ থেকে আমরা এই দেশে। আপনি এখানে কোনো অফিসে গেলে যে অফিসারটা ওই ডেস্কের অপোজিটে আছে, সে মনে করে হি ইজ ওয়ার্কিং ফর ইউ, যে পাবলিক গেছে তার জন্য সে কাজ করে, ওইটা মনে করে কাজ করে। কিন্তু আমাদের দেশ বলেন আর আমাদের দেশের অফিস বলেন, যে কোনো জায়গাতে হলে তারা মনে করে না, তারা ওই রকম, তারা পজিশনটা সিনিয়রিটি ওয়াইজ তারা মনে হয় তারা সুপিরিয়র এরকম মনে করে তারা সব। এটা তো আসলে খুবই দুঃখজনক একটি বিষয়। আমি যদি আমাদের সম্মানিত হাই কমিশনের কোনো মানুষ বা কোনো কর্মচারী কর্মকর্তা আমাদের অনুষ্ঠান দেখে থাকেন, দয়া করে আপনারা একটু নোট করেন, আমরাও নোট করছি, ইনশাআল্লাহ আপনাদের কাছে পরবর্তীতে লিখিত আকারে আমরা পাঠিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের কাছে আবারও আসছি।
আমাদের এই অনুষ্ঠান লাইভ, আপনারা চাইলে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন এবং গঠনমূলক যে কোনো সমালোচনা আমরা ওয়েলকাম করব ইনশাআল্লাহ। এনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম উইল বি ওয়েলকামড। পিপল হু স্পিক ইংলিশ অর find easy to communicate with English, you are more than welcome to call and speak in English inshallah. Okay, আসফ ভাই, তো এখন আপনি না হয় সমাধান করে আসলেন, কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম বা মনে করেন আমাদের এদেশে যারা বেড়ে ওঠা ছেলেমেয়েরা, এরা তো তাইলে এই সার্ভিসে খুবই হতাশ হবে। ডেফিনেটলি তারা হতাশ, এবং তাদের যে ফ্রাস্ট্রেশন, যেটা মানে একটা জিনিস হলো, একটা জিনিস যদি হয় না, এটা যদি ক্রাইটেরিয়া মিট না করে অথবা অফিসিয়ালি ফার্দার এভিডেন্স দরকার হয়, তাকে জিনিসটা বুঝিয়ে বললে তারা মানে এইটা লাগবে, সেটা না করে অনেক সময় তাদেরকে বুঝাতে হয় এবং মানে ডাইরেক্ট রিজেক্ট করে দিয়ে অল্টারনেটিভ খুব কম দেওয়া হয়। তো সবচেয়ে বড় জিনিস হলো এটার উন্নয়ন দরকার, এগুলো ট্রেনিং দরকার। এবং আমার কাছে মনে হয়েছে, আমি যে কয়েকবার ওদের সাথে কমিউনিকেশন করেছি, আমার মনে হচ্ছে যে এদেশের লোকাল রিক্রুটমেন্ট ইম্পর্টেন্ট। দেশীয় রিক্রুট যারা, এদের মানে ওই যে সার্ভিস ম্যানার্স যেটা, এটা আসলে এদেশের মতো না। এবং মানে ওই যে বাংলাদেশে একটা জিনিস আছে, যারা সরকারি চাকরি করে তারা মনে করে উই আর ইন পজিশন, উই আর সুপিরিয়র, অ্যান্ড যাদেরকে সার্ভিস দিচ্ছি তারা আমাদের সাবঅর্ডিনেট। এই জিনিসটা, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। এটা তো আসলে দেশে বা বিদেশে কোনো জায়গায় তো সেটা উচিত না। উচিত অনুচিত বাংলাদেশের ব্যাপারে অনেক সময় আমরা এগুলা দেশে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আপনার তো মানে সকাল সন্ধ্যা শুধু কমিউনিটি মানুষের সাথেই উঠা বসা, অনেকে আপনাদের সাথে অনেক রকম ওনাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। তো আমি যেইটা জায়গাটা আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, যেহেতু মনে করেন আমাদের মেজরিটি বাংলাদেশি কমিউনিটি যারা একটু মধ্যবয়স্ক বা তার উপরে বয়স্ক যারা, ওনারা যেহেতু অনলাইন বা প্ল্যাটফর্মটা ইউজ করেন না বা ওয়েবসাইটে ওনারা সবসময় সব ইনফরমেশন পান না, সেহেতু আপনি কি মনে করেন যে বাংলাদেশ হাই কমিশনের যে সার্ভিসগুলো ওনারা দিচ্ছেন, হয়তো এরকমও তো হতে পারে যে আমরা যে সার্ভিসগুলো আমরা পাওয়ার কথা আমরা জানিই না, অথবা এই যে ওনারা এই যে ফর্ম টর্মের ব্যাপারে যেটা বললেন, সেটা হয়তো আমরা ঠিকমতো ফিল আপ করছি না, যাচ্ছি আবার ওখানে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছি। যে কোনো সেবামূলক প্রতিষ্ঠান তো মাঝে মাঝে এরকম ওয়ার্কশপ করে না, সেমিনার করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন টাউনে, যে ওনাদের সার্ভিসটা কীরকম, কীভাবে আমরা সেই সার্ভিসটা আমরা অ্যাভেল করতে পারি, বা এই ধরনের কোনো উদ্যোগ কি হাই কমিশন নিতে পারে আপনি মনে করেন, বা নিলে কোনো বেনিফিট হবে? হাই কমিশনার নিতে চাইলে অনেক কিছু নিতে পারে। হাই কমিশনার তো হিয়ার টু সার্ভ দি বাংলাদেশি পিপল হু হ্যাজ কাম ফ্রম বাংলাদেশ। আমরা বাংলাদেশ থেকে অনেক লোক আসছি যারা আমরা লেখাপড়া জানি না, আমাদেরকে তো হেল্প করা তাদের দায়িত্ব। কিন্তু এখন মনে করেন একটা বিষয় মনে করেন, এখন ভোটার এই যে রেজিস্ট্রেশন হবে, এই দেশের মানুষকে ওরা ভোটার অধিকার দিচ্ছে নাকি, মানে আমরা পোস্টাল ভোট করতে পারি, কিন্তু আপনি বলেন যে সাধারণত মানুষ কে জানে ওইটা চলতেছে। একদিন আপনি প্রেস কনফারেন্স করে দিলেন, এইটা কি শেষ? আমাদের এই দেশে মনে করেন কয়েকটা চ্যানেল আছে, টিভি চ্যানেল আছে। আমরা এই দেশটা কি, এই দেশে 7 লক্ষ মানুষ বসবাস করি। আমরা বাৎসরিক অন্তত $3.1 বিলিয়ন আমরা রেমিটেন্স বাংলাদেশে দিই। আমাদের জন্য কি বাংলাদেশ হাই কমিশনার এই টিভিতে কিছু অ্যাডভার্টও দিতে পারে না যে এই ফর্ম ফিল আপ করার সময় আছে, এগুলা আপনারা করেন, এত তারিখে শেষ হবে, অথবা বিভিন্ন ইউটিউবের মাধ্যমে তো এগুলা দেওয়া যায়। আপনি একবার করে দিলেন শেষ, কিন্তু ইউটিউবার তো প্রত্যেক সময় দেবে না। ইউ হ্যাভ টু আইদার পে দেম or they will not do it. আপনি এই দেশে কোনো একটা আইন কানুন আসলে শতভাগ প্রেস কনফারেন্স করার পরেও আপনাকে চিঠি লিখবে, আপনাকে বারে বারে টিভিতে বলবে, নিউজে বলবে, কিন্তু আমাদের তো এরকম কোনো কিছু নাই। আমাদের মেজরিটি মানুষ ইলিটারেট, যারা আগের মানুষ ইলিটারেট। তো এরা কীরকম আপনি সাহায্য করতেছেন? এরকম কোনো সাহায্য পাচ্ছে না তো। তাহলে মির্জা আসফ বেগ ভাই, আপনার কাছে যদি আমরা একটু আসি, মনে করেন যে ভোটাধিকার প্রবাসীদের শুধু তো ইংল্যান্ডের না, আপনার বহির্বিশ্বের বাংলাদেশের বাইরে যারাই আছেন, এই ভোটাধিকারের জন্য তো লড়াই সংগ্রাম অনেক দিন, সেই দাবি দাওয়া তো যুগের পর যুগ চলছে। তারপরে যখন বর্তমান সরকার বা মানে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ওনারা দিল, আসলে এটা তো আরো বহুলাংশ প্রচারণা উচিত ছিল। সরি, আমাদের একজন কলার আছেন, আমরা আসবো আসফ ভাই। আমাদের একজন কলার, সম্মানিত কলার, আসসালামু আলাইকুম।
সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। আপনার টিভির ভলিউমটা একেবারেই বন্ধ করে দিন। আপনার টেলিভিশনের ভলিউমটা একেবারে বন্ধ করে দিন অথবা পাশের রুমে চলে যান। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি একটু জোরে কথা বলেন। জি, কথা বলতেছি ভাই। আসাব্বের ভাই এবং আব্বাস ভাই, আপনারা ভালো আছেন? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ অ্যাডভান্স, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। তো আপনাদেরকে বলতে চাই, আজকে আসাব ভাই ও কইরা জি যে আসলে আপনাদের আই কমিশনার যে কাতর মানে নিয়া সার্ভিস দিয়া, এটা তো ঘাট পুড়ে দিয়া। ও এটা বিপ্লিনের একটা স্লোগান আছে যে পুতিলিরা কুফরে অত বড় রিসিপশন, এখানে তো একটা কাউন্টার করিয়া বা উপর একটা যেটা ফার্স্ট ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর যেটা, এটা তো সার্ভিস দিতে পারো। নিচে তারা এখানে কিভাবে বাথরুম বানানিও বললা, এরপরে আরো পাঁচটা বা আরো 60টা তোলা আছে, এগুলোতে এক্সটেনশন করলে তো হইতো ভাই। তো এটা করা না, আমরা যারা আছি অগ্রে বয়ে যাই নৌকা আর সিগনেচার আপনারা নেওয়া, যেহেতু আমরাও আপনারা যেটা রাজ্য করার করবো যে এ আবেদা ইসলামের নিকট লেখা যে আপনারা আমরা এই কাজ থেকে উঠে তুলুকা, এখানে ট্রান্সপোর্টেশনে মানুষে মারি দিতে পারবে। জি এইটাই দায়িত্বটা আগে নিবা। জি ধন্যবাদ। নিজের আপনার থেকে পরিচিত হয়। এটা যেহেতু আপনারা এখানে হয়তো আপনার মাধ্যমে আমিও আপনারা যতক্ষণ করি হেল্প করবো। থ্যাংক ইউ মুজিব। থ্যাংক ইউ সম্মানিত কলার। আমরা ওনার পয়েন্টটা আমরা আলোচনা করেছি এর মধ্যে, তাই না? বলেন কোন প্রসঙ্গে ছিলাম? না, ওই যে ওনার যে এটা রিসেপশন এরিয়াটা একেবারে বেসমেন্টে। রিসেপশন এরিয়া, আমি এই জিনিসটা হলো কি মানে অসম্ভব, মানে যত এত বছর থেকে মানে এইটা মানে যে কোনো কারো চোখে পড়া উচিত, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আমার মনে হয় একদিনের মধ্যে এটা সব ঠিক হয়ে যাবে, একদিনে। এখন এইটাই হলো কি হেলথ সেফটি ইস্যু, এবং হেলথ সেফটি ইস্যু যখন আছে, আমি ওই দিনই আমি দেখেই আমি মানে একজন বৃদ্ধ মানুষ মানে হুইল চেয়ার নিয়ে নামতে পারছে না, তার নিচে গেছে, আরেকজন এসে উপরে এসে সিগনেচার নিচ্ছে, ঠিকই আছে, কিন্তু মহিলারা নামতেছে, আমরা উঠতেছি, বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা নর্মাল ইয়েতেও এগুলা কিন্তু গ্রহণযোগ্য না। হেলথ যেহেতু সাউথ কেনজিংটনে আছে, লোকাল কাউন্সিলে যদি কেউ কমপ্লেন দেয়, লোকাল কাউন্সিলে যদি কেউ কমপ্লেন দেয়, দে আর প্রোভাইডিং সার্ভিস, এবং যেখানে হেলথ অ্যান্ড সেফটি ইস্যু আছে, এবং আমার মনে হয় মানে একদিন দিনে যদি যায় হেলথের ভিজিট ইন্সপেক্টর, দে উইল শাট ডাউন। ওকে, ইনশাআল্লাহ, ধন্যবাদ। আমাদের ভাই, আমি আফাজ ভাইয়ের সাথে আমার কথা বলা ছিল বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে, কিন্তু এর মধ্যে আমাদের একজন সম্মানিত কলার লাইনে আছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কথা বলেন, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে শুনতে পারছেন নি ভাই? জি জি, আপনার শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আমারে শুনলেন নি আপনারা? জি জি জি। আপনার সাইডে আছেন জেন্টলম্যান, আছেন টু বি মাতার ভদ্রলোকে হইয়া too many illiterate people within our community. আরো বিজ্ঞাপনের দরকার। এটা insulting to elderly generation. Can you please tell the gentleman he is very literate, and so many literate people in London, and so-called Ismani International Airport, all literate people begging বলের মতো করতেছেন, বাবা আমাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাও। so-called Ismani International Airport ছিলেন 3 হপ্তাহ আগে আমি দেশে গিয়ে আইছি,
দেখাইতে কুকুরের বাচ্চার মতো। ইস। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম, কিন্তু কোনো ফ্লাইট নাই। ও লিটারের জানলে হলে কিতা চেঞ্জ জানলা। We are begging board to Bangladesh government. ওদিন তারেক জিয়া সাহেব বলছে ওই বেগিং বলতুরা এয়ারপোর্টে যাই না, আমাকে আর সরিষার তেল দেওয়া লাগবে না। ইলিটারেটটা বলবেন না দয়া করে, আপনারা বয়স চেঞ্জ করুক। আমি দেখি অল লিটারেট বিকেম ইলিটারেট। ওকে, থ্যাংক ইউ জেন্টলম্যান। ধন্যবাদ সম্মানিত কলার, আপনি আসবেন, অবশ্যই আসবেন, আপনি কথা বলবেন। সম্মানিত কলার আমাদের অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে একটা আফাজ ভাইয়ের কথাকে উনি কোট করেছেন। আমি আফাজ ভাইয়ের কাছে চলে যাব। আমি বিশ্বাস করি আফাজ ভাইয়ের কাছে সুন্দর একটা ব্যাখ্যা থাকবে এটার, উনি যেভাবে কথাগুলো বলেছেন। আর দ্বিতীয়ত যে জিনিসটা উঠে এসেছে যে এই সিলেট এয়ারপোর্ট বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো কম, মানে ডাইরেক্ট যাচ্ছে না, বা 1-2টা যাচ্ছে, মিডল ইস্টে যাচ্ছে। তো এটাই নিয়ে আমরা হয়তো আরেকদিন কথা বলবো আরেকটা এপিসোডে। আমাদের আরেকজন কলার লাইনে আছেন, দেখি কে আছেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। আপনার তো আলাপ হয়তো হাই কমিশন নিয়ে। জি জি জি। বুঝছেন, তো হাই কমিশনের ভিতরে যারা নেতা আছেন, মানে যারা যাই নেতাগিরি করিয়া, যেমন ধরুক আমরা আসাদ পাইও গেছেন, তার নেতা নিয়ে উপরে বইছে। আমি একদিন গেছিলাম উপরে, সব করছি, তারা বড় বড় রুম লইয়া বইছে, বইয়া তারা মেটাগিরি করে, তারা ইয়ে করে। কিন্তু পয়সা তো আমরা পয়সা দিয়া, আর আমরা ও যে গরু জিলা খোয়ার হারাই, ওগুলা আপনারা হারাইয়া তো ইয়া। জি। আর পেশাবখানা, 2টা পেশাবখানা করছে, একটা নমাজের জায়গা করছে, ও পেশাবখানার খান্দাজ নমাজের জায়গা। জি। তাই এটা দেখুন না, খালি তো উপরে গেলা গিয়া, নেতা হল উপরে গেলা গিয়া, আসাদ পাইনি হেইনি হইয়া আর আইলা বার হইয়া উপরে। আমি দেখছি যে উপরে গিয়া কত জায়গা আপনার খালি করে দিচ্ছে। কিন্তু আমরা জায়গাতে আপনার পয়সা দিয়ে চলে সবটা, ওই পয়সার কোনো মানে নাই তো। আপনার যে যে উপরে যে জায়গা, কিন্তু 2টা বিল্ডিং 10 পয়সা কত দিয়ে আপনার পয়সা ইয়ে করটা, তাইটার পেটাগিরি করটা। আর আমরা গেলাম গিয়া হারলে আপনার বাড়িতে গিয়ে করিয়া নৌকা 50 বাড়িতে গিয়ে আর নৌকা হতা, বাড়িতে গিয়ে আর নৌকা হতা, এটা বাড়িতে গিয়ে আনতে ওখানে আমরা। আর আনিয়া মানুষের কি জ্বালিয়ে মানে যন্ত্রণা তোলাই নিয়া। আর ওই একদিন তো আমি পড়িয়ে আসলাম, আমি 70 বছর বয়স, একদিন আমি পড়িয়ে আসলাম শহীদ থেকে, ওই যে স্টিলক লামন যে তারা চলে, ওটা পড়িয়ে আসলাম। তারা তো এটা কোনো মাথা ব্যথা নাই। সম্মানিত কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কোলের জন্য। এই কোলটা আপনার যে কোলের মূল বিষয়বস্তু নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, তারপরেও এই বিষয়টা নিয়ে আমাদের আসাফ ভাই একটু পরে আপনাকে একটু ব্রিফ করবেন আমাদের সম্মানিত দর্শকদেরকে। কিন্তু আমাদের আরেকজন কলার লাইনে আছেন আফাজ ভাই, আমি ভুলি নাই কিন্তু, ইনশাআল্লাহ আমি আসছি। এই কলটা নিয়েই কিন্তু আমি আফাজ ভাইয়ের কাছে আসবো। সম্মানিত কলার, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কোন জায়গা থেকে আপনি, কোন শহর থেকে বলছেন, কোন সিটি থেকে? লন্ডন থেকে। ভাইয়া বলেন। আপনারা যারা লইয়া বইছেন, এরারে বয়ার মানি লইয়া আপনারা যা খালি বইবা আর মানুষের ফল লইবা, কোনো সমাধান দিতে পারছেন না। ফার্স্ট অফ অল আপনারা বাংলাদেশ হাই কমিশনার যারা কাম করে, এরা এখন আনসিভিলাইজ হয়েছে, এরারে আগে সিভিলাইজ করতে। তারা সিভিলাইজ শান্তি যদি আইয়া সিভিলাইজ না হয়, কোনোদিন আপনারা তারা প্রোগ্রামও আনিয়া মাতিয়া টাইম ওয়েস্ট করে কোনো ফায়দা নেই। ফার্স্ট অফ অল তারা আগে সিভিলাইজ বানাওটা, বাংলাদেশ থেকে আইয়া ওরা লম্বা লম্বা পেট্রোল লইয়া বইরা খাইরা বিলাসী তা করা, জাস্ট ফর দ্য ওয়েস্ট অফ মানি। তো ফার্স্ট হইব তারা আগে সিভিলাইজ করো, তারা মাছ কথা সবগুলো চেঞ্জ করতে হবে। বিকজ বাংলাদেশ আপনি এই দেশে আওয়ার মানে গিয়া আপনি সিভিলাইজেশন যে সিস্টেম যেটা আছে, সিস্টেম ফলো করতে হবে। আমাদের এই দেশে ইভেন যে কোনো এমপি লোকে দেওয়া করতে কিছু লাগে না, তারা যেমন অফিসে কাম করে সামগ্রী দেওয়া করতে লাগে, মানে আমি অফিসের 5 মিনিস্টার দেওয়া করো। আগে আপনারা ওগুলো চেঞ্জ করুন, বইয়া টাইম ওয়েস্ট ওটা ওগুলোর আগে সমাধান করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনার কোলের জন্য। আসলে সামাজিকভাবে এই সচেতনতাটা একটু বাড়ানোর জন্যই আমাদের এই অনুষ্ঠান।
আমাদের আরেকজন কলার লাইনে আছেন, আরেকজন নিয়ে নিই, আসলে মানুষের অনেক গান, কলার মানুষের আসলে গান, লাইন গান। জ্যাম হয়ে যাচ্ছে। আরেকটা কলার নিয়ে নিই, তারপরে আফাজ ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ। সরি আফাজ ভাই, না, না, ঠিক আছে। হ্যাঁ বলেন। সালাম আলাইকুম কলার। কলার কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। আমার মনে হয় কলটা ড্রপ হয়ে গেছে। আফাজ ভাই আপনি সংক্ষেপে আপনার আমাদের এই যে মুরব্বী ফোন করেছিলেন। জি, আমি দুঃখিত, আমার মুরব্বী আমাকে হয়তো ভুল বুঝছেন। আমি কি বলতে চাচ্ছিলাম, আমি বলার কথাটা এইরকম যে আমাদের যারা বয়স্ক যারা আছে আমার মতোই মনে করে, জি আমিও তো অনলাইনে কোনো কিছু বুঝি না, যে বুটিং রেজিস্টার করার যে সিস্টেমটা ওরা প্রোভাইড করছে, এই কথা আমি বলছিলাম যে আমাদের যারা ইলেকট্রিক আছে এরা বুঝতে পারে না। আমিও অনলাইন জানি না। আমি আমার কোনো কিছু এখন পর্যন্ত মোবাইলে কোনো কিছু হলে আমার ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করে এটা আমার ঠিক করে দাও, কারণ ওই হিসাবে আমি ওনাকে বলছি। উনি আমার কথাটা মাইন্ড করেছেন, আমি ওনাকে মাফ করার জন্য বলতেছি, কিন্তু দিস ইজ নট হোয়াট আই সেড যে আমরা যে বুঝি না টেকনোলজির বিষয়, আমরা যে বুঝি না মানুষ, এরার জন্য তো সুবিধাটা কি? এরা তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোনো কিছু দেয় নাই, কোনো টিভিতেও জানায় নাই, শুধু প্রেস কনফারেন্স করে হাই কমিশনে বলে দিল এটা কি এনাফ, ইটস নট এনাফ। কারণ বাংলাদেশ হাই কমিশন বুঝতে হবে যে আমাদের এখানে বাঙালি অনেকটা আছে যারা আগের মানুষ, এরা লেখাপড়া জানে না, এরা এরকম অনলাইন গিয়ে এরকম বুট কিরকম রেজিস্টার করে। জি ধন্যবাদ আফাজ ভাই। আমার মনে হয় আপনার বক্তব্য একেবারেই পরিষ্কার। আফাজ ভাই যে কথাটা বলছেন যে আইটি লিটারেট, আমাদের অনেকেই টেকনোলজি যে সম্বন্ধে আমরা বুঝি না, আমি নিজেও কম বুঝি। হ্যাঁ, আর মুরব্বী যারা আছেন তারা তো আসলে সত্যিকার অর্থেই এই স্মার্টফোনের ফাংশনগুলো অনেক সময় ওনাদের বুঝতে কষ্ট হয়। তো আফাজ ভাই সুন্দর করে আমার মনে হয় বুঝিয়েছেন। এখন আপনার কাছে আসছিলাম আসাব বেগ ভাই, ভদ্রলোক কথা বলছিলেন, একটা জায়গায় একটা পর্যায়ে চলে এসেছিলেন যে এখানে 2টা ওয়াশরুম রাখছে, প্রেয়ার ফ্যাসিলিটিস আছে পাশাপাশি, অথচ উপরে অনেকগুলো বড় বড় সুন্দর সুন্দর অফিস আছে। আপনাদের মতো যারা ওয়েল নোন কমিউনিটি লিডার, আপনারা তো সেই সার্ভিসটা পাচ্ছেন না। আমি যেটা আগেই আমি বলেছি যে আমি যাওয়ার পরে আমি তো প্রথম এই নিচের এটা তো রেজ করলাম প্রবলেমটা। আসলে একটা জিনিস হলো কি, যারাই মানে দায়িত্ব নিয়ে আসেন সিনিয়র যারা মানে হাই কমিশনার, তারপরে তার যে অফিসাররা, এরা কিন্তু সার্ভিস দেওয়ার জন্যই আসেন। কিন্তু হয় কি মানে ওনারা এসে আমার মনে হয় ওই যে ডিসিপ্লিনের অভাব, একটা প্ল্যান থাকতে হবে কিভাবে সার্ভিসটা সুন্দর করা যায়। এখন সবাই প্ল্যান নিয়ে আসলেন, সবাই বললেন এই করবো সেই করবো, সব কিছু করলেন, কিন্তু সার্ভিস দেওয়ার যে স্পেস যেটা, এইটা যদি ওই যে দেওয়ার মতো উপযোগী না হয় সমস্যা, তাইলে তো এখানে খেওস হবে। আর যখন আমাদের আরেকজন কলার সম্মানিত কলার, এই প্রোগ্রামটা আপনাদের জন্য, আমরা তো অবশ্যই আলোচনা করব, আমাদের অতিথিরা আছেন। জি আপনার সম্মানিত কলার, আপনার দয়া করে আপনার টিভি ভলিউমটা মিউট করে দিন, আপনার টিভি ভলিউমটা একেবারে মিউট করে দিন, অথবা পাশের রুমে চলে যান। আপনার টিভিটা বন্ধ, মানে একেবারেই আওয়াজটা বন্ধ করে দিন, তারপরে প্রশ্ন করেন। বলেন, উনি কি চলে গেলেন? হ্যাঁ, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও বলি, আপনারা যখন কথা বলবেন ফোনে, যখন লাইভ কথা বলবেন, অন এয়ার কথা বলবেন, দয়া করে আপনাদের টিভির ভলিউমটা একেবারেই বন্ধ করে মিউট করে দিবেন, অথবা আপনারা পাশের রুমে সেখানে গিয়ে ফোন করবেন, তারপরে আপনারা উত্তরটা শোনার জন্য বা আমাদের সম্মানিত অতিথিদের আলোচনা শোনার জন্য আপনারা আবার টিভির সামনে যাবেন ইনশাআল্লাহ। তো লাইনটা উনি ড্রপ করে ফেলছে। তো ওনার যে বিষয়টা যেটা, হ্যাঁ ঠিক আছে, যে ওই যে আপনি তো বললেন যে ছোট্ট জায়গার মধ্যে তো একটা বেসমেন্ট, একটা বেসমেন্টের মধ্যে পুরাটা অফিস আছে, ভিতরে ওনারা বসতেছেন, কাউন্টার আছে, ছোট ছোট রুম আছে, এবং সামনে ওনারা মানুষ বসার জন্য অনেক মানুষ একসাথে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে একসাথে এই যে জমা নেন মানুষের, তো ওই যে সিস্টেমে অনেক সময় দেখা যায় যে একই ফ্যামিলির সাথে দেখা কোনো এক কারণে একজন গেছে, তার সাথে আরো 2জন 3জন, অনেক সময় বাচ্চাটাচ্চাও সাথে থাকেন। তো এই যে গ্যাদারিং যেটা হয়, এটা অ্যাকোমোডেট করতে পারে না হাই কমিশন, এবং যখন হাই কমিশন অ্যাকোমোডেট করতে পারে না, তার উপরে ওনারা কিন্তু ওই যে নামাজের জায়গাটা এই যে মধ্যে করছে, বাথরুমের ব্যবস্থা করছে, এগুলা দেওয়া মানে হলে ওনারা সদিচ্ছা আছে সার্ভিস প্রোভাইড করতেছেন, কিন্তু এত স্বল্প জায়গায় আপনি যত বেশি সার্ভিস দিবেন তত কেওস হবে, আর কেওস হলে ডিসিপ্লিন ভঙ্গ হবে, আর ডিসিপ্লিন যেখানে ভঙ্গ হয় সেখানেই তো ডিসস্যাটিসফ্যাকশন। এটাই এই জন্য আমি যেটা মানে বলতে চাই অফিসিয়ালি, যে হাই কমিশন
আপনি সার্ভিস কম দেন কিন্তু সুন্দরভাবে দেন, ডিসিপ্লিন ওয়েতে দেন এবং এনাফ স্পেস নিয়ে দেন। আচ্ছা, এখানে একটা মানে আই ডোন্ট নো ওয়েদার এটা, হ্যাঁ আরেকজন কলার চলে আসছেন, আমি আমার কথাটা বলতে চাচ্ছিলাম হয়তো আফাজ ভাই, হ্যাঁ বলবেন আফাজ ভাই, আমাদের কলটা নিয়ে নিই তারপরে কথা বলবো। হ্যাঁ, সালাম আলাইকুম কলার। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি স্টুডিও হর্ষে নিতে লিখব। জয় জয় জয়। জি জি হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। আমি স্টুডিও মারতাম সালাম। জি স্টুডিওতে আছেন মাতিলাকা। হ্যালো জি আপনি বলেন, আমরা শুনছি তো, আপনি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনারা তো ভালো একটা টপিক আনছেন হাই কমিশনের সম্বন্ধে। এটা তো মানুষ আপনার সন্তুষ্ট নয় তারা সার্ভিসে, আপনারা চেষ্টা করুক প্লিজ ওইটারে সংশোধন করার। মানুষ গেলে তারা যেমন তারা রাধাবাস হইয়া বইটাকে বইছেন কোনো সে নাই, বালা চৌকে কথা মাতে না, নানান কিসিমের প্রবলেম বুঝছেন। মানুষের আমরা তো মূর্খ মানুষ, আগর মানুষ, কাগজ এখান নইলে দেখাইলে বুঝছেন হইব এটা ঠিক নাই, এতে ঠিক আছে, এতে ওটা নাই ওটা নাই, নানান কিসিমের প্রবলেম আর কি বুঝছেন নি। জি ধন্যবাদ সোমনাথ কলার, ধন্যবাদ আপনার কলের জন্য। আমাদের আরেকজন কলার লাইনে আছেন, দেখি কে আছেন দেখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, কলটা ড্রপ করে ফেলছে। আফাজ ভাই আপনি কি জানি বলতে চাচ্ছিলেন? না, আমি যেটা বলতে এটা চাচ্ছিলাম, শুধু হাই কমিশনার যেটা মানে হইতেছে, এটা কিছু আমাদের কমিউনিটির লিডারের অনেকটা মানে দায়িত্ব আছে, কারণ আমরা তো লিডার হইতে পারি নাই, ওই জায়গায় যাইতেও পারি নাই। একজন হাই কমিশনার আসলে আমাদের লিডার জায়গায় সবাই ফটো উঠায়, কিন্তু ফটো উঠায় এরকম এরা আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে। যারা কমিউনিটি লিডার হয়, এরা বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন নাম দিয়ে তারা লিডার হয়, তারা ওই হাই কমিশনে আসলে মিলে, তারা যদি আমাদের কিছু অসুবিধা হাই কমিশনকে বলতো যে এইরকম অসুবিধা আমরা পাইতেছি, এইরকম আমাদের যারা মেম্বার আছে এরা কষ্ট পাইতেছে, তাহলে তারা কিছু যেত, তারা তো শুধু ফটো উঠানোর জন্য। ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা একটু পরে কথা বলছি। আমাদের একজন কলার লাইন আছেন, সোমনাথ কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন ভাই। জি, আমার একটা জিনিস জানার ইচ্ছা ছিল, আমরা যারা দেশের বাইরে 20-30 বছর পর্যন্ত বাইরে বিদেশ করতেছি, জি দেশে ফেরত গেলে এখন শুনতেছি কি পেনশন দেওয়া হবে বা কিছু পাওয়া যাবে, এটা কিভাবে পাইতে পারি, এটা কতটুকু সত্য বা কতটুকু কি করছে? আর বাংলাদেশ থেকে যারা বাইরে আছে তাদের ম্যাক্সিমাম লোকের বিএমএড কার্ড বানাতে পারতেছে বা বানাইতেছে বলতেছে, এটা কিভাবে বানাতে পারি আমরা যারা বিএমএড কার্ড বানাই নাই? বায়োমেট্রিক মানে এনআইডি কার্ডের কথা বলছেন আপনার? এনআইডি কার্ডের কথা বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, কলটা চলে যাচ্ছে। এই ভদ্রলোকের আমাদের সোমনাথ ভাইয়ের কলের জন্য ধন্যবাদ। দুইটা বিষয় এখানে উঠে এসেছে। একটা হচ্ছে যে আমি মনে হয় এটা আসাফ ভাই মনে হয় ভালো উত্তর দিবেন যে পেনশন ট্রান্সফার করা যায় কিনা অন্য দেশে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কার্ডের বিষয়টা, কার্ডের মানে এনআইডি কার্ডের যে বিষয়টা, সেটা এনআইডি বলছেন না বিএমএ কি বললেন? বিএনএফ নাকি, এটা কি আলাদা কোনো কার্ড? ক্লিয়ার না, ওনার কোশ্চেনটা ক্লিয়ার না। পেনশন বলতে স্টেট পেনশন যেগুলো আছে, মানে এখানে স্টেট পেনশন যেগুলো পায় এটা ট্রান্সফার করা যায়। জি, পেনশন ক্রেডিট করা যাবে না। আর ওই যে বায়োমেট্রিক যদি হয়, এনআইডি কার্ড হয়, এখন তো সুযোগ আছে হাই কমিশনে। আমার মনে হয় আপনারা মির্জা আসাফ ভাই বললেন যে স্টেট পেনশন যেটা সেটা ট্রান্সফার করা যায়, আপনি দুনিয়ার যে কোনো দেশে যাবেন সেখানে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন, তবে পেনশন ক্রেডিট বা এর সাথে যে আলাদা বেনিফিটগুলো সেগুলো আপনি পাবেন না। আর এনআইডি কার্ডের বিষয় যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করলে আপনারা এদেশে এনআইডি কার্ড বের করার এখন সুযোগ আছে। আফাজ ভাই আপনি কিছু বলছিলেন আগে? আমি বলছিলাম ওই যে আমাদেরকে যারা, হ্যাঁ এই যে আপনি যে কথা বলছিলেন, আমাদের একটু আগের যে কলার ভাই একই কথা বলেন যে আমরা এখানে আলোচনা করতে পারি, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের তো এই অথরিটি নাই
হাই কমিশনের ভিতরে কিছু চেঞ্জ করার, বাট আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যেহেতু এটা কমিউনিটির একটা ডিমান্ড, যে আমি আগেও বলেছি আমাদের কমিউনিটির সুখ দুঃখ চাওয়া পাওয়া নিয়ে আমরা কথা বলি, এবং হাই কমিশন নিয়ে অনেকেরই আলোচনা করার ইচ্ছা আমাদের পোষণ করেছেন, এবং এই জন্যই আমরা বিষয়টা নিয়ে এসেছি। এখান থেকেও একটা লাভ আছে। লাভটা হচ্ছে কি, যদি আমরা বলি কিছুই হবে না, এটাও না। এই অনুষ্ঠান এনটিভির অনুষ্ঠান আপনারা হাজার হাজার লক্ষ মানুষ দেখবেন, সচেতনতা সৃষ্টি হবে, এবং এর মাধ্যমে আমরা নিশ্চয়ই একটা সাজেস্টিভ একটা লেটার বা কিছু একটা আমরা হাই কমিশনে প্রদান করব। আমাদের একজন কলার আছেন লাইনে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আমার লাইনও আইলাম, আপনারা প্রবাসী প্রোগ্রাম দিলেন, ভেরি গুড টাইটেল। থ্যাংক ইউ। আল্লাহর ওয়াস্তে এগেইন এন্ড এগেইন আপনার মাধ্যমে আমার সিলেটি ভাই আন্তরে কইতাম যাই, ইদারে তেল দেওয়া বন্ধ করো আল্লাহর ওয়াস্তে। ইজ কারেক্ট। জি জি জি, ধন্যবাদ। আপনি কি লন্ডন থেকে না অন্য কোনো শহর থেকে কল করেছেন? লাইনটা চলে গেছে। কথা তো একটাই, যে আসলে আমাদের যারা সামনের সারির নেতৃবৃন্দ যারা আছেন, ওনারা তো সব সময় হাই কমিশনের সাথে আসা যাওয়া আছে, যোগাযোগ আছে। ওনারা চাইলে ওনাদেরকে সেরকম সাজেশন দিতে পারেন। আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে চলে এসেছে। আসাবেক ভাই, অনেকগুলো কল নেওয়া হয়েছে, আপনাকে আসতেছি। আমাদের আরও অনেক কলার লাইনে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সম্ভবত আর কল নিতে পারবো না। তো আসাবেক ভাই, যে আজকের যে সম্মানিত দর্শকদের কথাবার্তা যেগুলো উঠে এসেছে, সেটা সত্যিকার অর্থেই আসলে আপনারা আমরা যখন শুরু করেছিলাম, ঘুরে ফিরে তো একই কথা, যে ফ্যাসিলিটিসটা নট অ্যাডিকুয়েট না, যথেষ্ট পরিমাণ জায়গা নেই, তারপরে স্টাফদের মানে ওয়ার্ক কালচারটা মনে হয় আসলে যদি প্রপারলি অ্যাকোমোডেট করা হয়, অফিসের স্পেস বড় করে সুন্দর করে যদি এনাফ থাকে, স্পেস থাকে, তখন হয়তো যারা সার্ভিস দিচ্ছেন তাদেরও তো একটা মানসিক প্রেশার একটা আছে। মানসিক প্রেশারে কিন্তু মানুষের অনেক সময় গিয়ে একসাথে 3 জন গিয়ে বলতেছে সিস্টেম নাই, সিরিয়াল নাই, তারপরে ডিসিপ্লিন নাই, তখন মানুষ কিন্তু অনেক সময় বিরক্ত হয়ে যায়। এই জন্য এগুলা ভাইস ভার্সা, উভয় দিকেই সচেতন হওয়া দরকার। আমাদের যারা যান তাদেরও সচেতন হওয়া দরকার, যারা সেখানে সার্ভিস প্রদান করেন তাদেরও সচেতন হওয়া দরকার। তা আমি যেটা বলতে চাই, যে আমাদের প্রবাসী কমিউনিটি বিগত 15-16 বছরে টু মাচ পলিটিক্যালাইজ হয়ে গেছে, এবং সবাই আমরা পলিটিশিয়ান, এবং আমরা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। তাছাড়া বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে, মানে ব্যাংকের ছাতার মতো অর্গানাইজেশনগুলো গজিয়ে উঠছে, এবং সবাই যার এক একটা অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টি আছে। এখন যারা হাই কমিশনে যখন নিয়ে আসেন, তাকে দখল করার জন্য হুমড়ি খেয়ে পড়ে সবাই, কিভাবে হাই কমিশনকে দখলে নেওয়া যায়, তাদের সাথে আমাদের পাওয়ার দেখানো যায়। এই যে কালচার, এই কালচার থেকে বের না হওয়া পর্যন্ত কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে পারবে না। আগে যে সমস্ত, আমাদের সময় একেবারে কমে আসছে, শেষ করে আমি আগে যে আমাদের কমিউনিটি রিপ্রেজেন্ট করছে, কমিউনিটি লিডার, কমিউনিটি অর্গান, বড় বড় সংগঠন ছিল, এগুলা ভেঙে চুরে দ্বিধা বিভক্ত হয়ে গেছে। এই ফাঁকে পলিটিক্যাল রাজনৈতিক দলগুলা তাদের অ্যাডভান্টেজ নেওয়া শুরু করেছে। পলিটিক্যাল পার্টি কিন্তু কোনোদিন কোনো কাজ করতে পারবে না। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, 1 মিনিটের ভিতরে একটু কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। না, আমার ওই মুরব্বী বলছিলেন যে তেল মারা বন্ধ করো। আমরা তেল মারা বন্ধ করবো কেমন করে? আমরা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত পলিটিক্যাল লিডার হলে এই দেশে আসছে, আমরা সবাই সিলেটি সবাইকে লুক আফটার করছি, কিন্তু এর বিনিময়ে আমরা কোনো কিছু সিলেটেরা কোনো কিছু পাই না। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা তেল মারা তো যারা লিডার আছে এরা তেল মারতেছে না, তাহলে তো আমাদের এজ এ কমিউনিটি, আমাদের যে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, ওনাদেরকে প্রশ্নের সম্মুখীন করতে হবে, তাই না? তাদেরকে বলতে হবে যে ফটো না ওটাই আমাদের জন্য কিছু না। আমরা এজ এ কমিউনিটি আমাদের লিডারদেরকে আমরা প্রশ্ন করব এখন থেকে। আমার মনে হয় কি, যে দু একটা জিনিস আমার যেটা মাথায় আসছিল, সেটা হচ্ছে যে কোনো সার্ভিস রিলেটেড সংস্থা বা অর্গানাইজেশন বলেন, ওরা কিন্তু মাঝে মাঝে আউটরিচ ওয়ার্ক করে, ওয়ার্কশপ করে, বিভিন্ন কমিউনিটিতে যাওয়ার পরে যে বললেন, অনেকেই কিন্তু জানেন না হাই কমিশনে কোন ধরনের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়,
তো এই জন্য আমার মনে হয় বাংলাদেশ হাই কমিশনের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে সময়ে সময়ে ওনারা কিছু আউটরিচ ওয়ার্ক করবেন কমিউনিটিতে। এটা আছে এটা বাংলাদেশ হাই কমিশন বিভিন্ন শহরে, যে সমস্ত শহরে যেমন নিউক্যাসল, তারপরে কিন্তু এগুলাতে যায়, কিন্তু ভাইয়া কিন্তু ওই নিয়ে যায় ওনারা কাজ করে। এই যে ইয়াটা ভোটাধিকারটা তো আমাদের সামনে তুলে ধরা হয় নাই। আমাদের সম্মানিত দর্শকবৃন্দ, বিদায় নিতেই হবে, ওনারা লাইন কেটে দিচ্ছেন। আপনারা সবাই ভালো থাকবেন, 2 সপ্তাহ পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।